নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ শোনাব স্যার আর্থার কোনান ডয়েল রচিত একটি গোয়েন্দা গল্প, নাম মূর্তি রহস্য। এটি গোয়েন্দা প্রবর শার্লক হোমসের একটি কাহিনী। স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেডের মাঝে মধ্যে কোনো সন্ধ্যায় আমাদের এখানে এসে পড়াটা খুব একটা অপ্রত্যাশিত ব্যাপার নয়। শার্লক হোমস খুব আনন্দের সঙ্গে তাকে স্বাগত জানান, কেননা ওর মুখ থেকে পুলিশের খোদ বড় অফিসের হালফিলের খবরাখবর অবগত হন। অবশ্য এর বিনিময়ে হোমস কিন্তু সর্বদাই অত্যন্ত মনোযোগের সঙ্গে তার সাম্প্রতিক কোনো তদন্তের বিবরণ শোনেন এবং শোনার পর তার সক্রিয় হস্তক্ষেপ ছাড়াই নিজের অপার জ্ঞান আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেস্ট্রেডকে কোনো উপদেশ বা সূত্রের সন্ধান দিয়ে তদন্তে সাহায্য করেন। সেদিনের সেই বিশেষ সন্ধ্যায় লেস্ট্রেড বললেন, আমার মাথা থেকে ছোট্ট একটা ধাঁধা কিছুতেই সরাতে পারছি না। আবার ব্যাপারটা এতই অকিঞ্চিতকর যে আপনাকে বিরক্ত করতেও ইচ্ছা করছে না। আবার অন্যদিকে ব্যাপারটা খুব তুচ্ছ হলেও সাধারণ 5টা ঘটনা থেকে একটু অন্যরকম, এবং আমি জানি অসাধারণ ঘটনার প্রতি আপনার পক্ষপাতিত্ব। যদিও আমার নিজের মনে হয় ঘটনাটা আমাদের লাইনের নয়, ডক্টর ওয়াটসনের এখতিয়ারের। কোনো অসুখ? আমার জিজ্ঞাসা। এক ধরনের পাগলামিই বলতে পারেন। পাগলামিটাও আবার একটু আশ্চর্য ধরনের। আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না, আজকের দিনেও এমন মানুষ বেঁচে আছে যার সম্রাট নেপোলিয়নের প্রতি এত ঘৃণা যে নেপোলিয়নের মূর্তি দেখা মাত্র ভেঙে টুকরো টুকরো করে ফেলে। হোমস আবার তার চেয়ারের পিঠে ডুব দিলেন, বললেন, এই ব্যাপারে আমার কিছু করবার নেই। ঠিক তাই, আর আমিও তো তাই ভেবেছিলাম। কিন্তু যখন কোনো মানুষ মূর্তি ভাঙার জন্যে রাহাজানি করা শুরু করে, তখনই ব্যাপারটা ডাক্তারের এখতিয়ার থেকে পুলিশের এখতিয়ারে চলে আসে। হোমস আবার চেয়ারে সোজা হয়ে বসলেন। রাহাজানি? এবার ব্যাপারটা বেশ কৌতূহলোদ্দীপক হয়ে উঠেছে। লেস্ট্রেড শুরু করলেন। প্রথম ঘটনাটা জানা যায় 4 দিন আগে। ঘটনাটা ঘটে মোর্স হাডসনের দোকানে। কেনসিংটন রোডের ওপর ওদের একটা ছবি আর মূর্তি বিক্রির দোকান আছে। সেদিন দোকানের কর্মচারীটি কিছুক্ষণের জন্যে কাউন্টার ছেড়ে একটু ভিতরে গিয়েছিল। এমন সময় হঠাৎ একটা শব্দ শুনে সে ফিরে এসে দেখে কাউন্টারের নিচে নেপোলিয়নের একটা প্লাস্টারের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মূর্তিটা কাউন্টারের ওপর অন্যান্য শিল্প সামগ্রীর সঙ্গে সাজানো ছিল। সে সঙ্গে সঙ্গে দৌড়ে রাস্তায় এলো। রাস্তার কিছু লোক অবশ্য বলল তারা একটা লোককে দোকান থেকে ছুটে পালাতে দেখেছে, কিন্তু পাগলটিকে ধরা গেল না বা তাকে চেনা যেতে পারে এমন কোনো সূত্রও পাওয়া গেল না। ব্যাপারটা রাস্তার কোনো বখাটে ছোকরার কাণ্ড ধরে নিয়ে কাছাকাছি বিটের পুলিশকে ঘটনাটা জানানো হলো। প্লাস্টারের এই মূর্তিটার মূল্য সামান্য কয়েক সিলিং মাত্র। কিন্তু দ্বিতীয় ঘটনাটা আরও ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ। ঘটনাটা ঘটে মাত্র গতকাল রাত্রে। এই কেনিংটন স্ট্রিটের উপরেই মোর্স হাডসনের দোকান থেকে কয়েকশো গজ দূরে একজন বিখ্যাত ডাক্তারের বাড়ি। ভদ্রলোকের নাম ডক্টর বার্নিকোট। কেনিংটন স্ট্রিটের ওপর তার মূল ডাক্তারখানা, আর সেখান থেকে মাইল 2 দূরে লোয়ার ব্রিক্সটন রোডের উপর তার আর একটি শাখা ডিসপেন্সারি ও অস্ত্রোপচার কেন্দ্র আছে। ডক্টর বার্নিকোট আবার নেপোলিয়নের একজন ভক্ত। তার সমস্ত বাড়ি এই ফরাসি সম্রাটটির ওপর নানা গ্রন্থ, ছবি আর প্রত্নদ্রব্যে ঠাসা। দিন কয়েক আগে মোর্স হাডসনের দোকান থেকে উনি ফরাসি ভাস্কর ডিভাইনকৃত নেপোলিয়নের বিখ্যাত আবক্ষ মূর্তির 2টি প্লাস্টার প্রতিমূর্তি কেনেন। এর মধ্যে একটি মূর্তি তিনি তার কেনিংটন রোডের বাসভবনের হল ঘরে এবং অপরটি লোয়ার ব্রিক্সটন রোডের তার অস্ত্রোপচার কেন্দ্রে একটি ফায়ার প্লেসের উপরে রাখেন। তা আজ সকালে ডক্টর বার্নিকোট যখন নিচে নামেন, তিনি বিস্মিত হয়ে আবিষ্কার করলেন কাল রাত্রে তার বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু একমাত্র নেপোলিয়নের মূর্তিটি ছাড়া সবই প্রায় ঠিক আছে।
মূর্তিটাকে বাগানের বাইরের দেওয়ালে আছাড় মেরে ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। দেওয়ালের নিচেই নেপোলিয়ানের মূর্তির ভাঙা টুকরোগুলি আবিষ্কৃত হয়। হোমস হাতে হাত ঘষছিলেন, বললেন, খুবই অস্বাভাবিক, সন্দেহ নেই। আমি জানতাম ব্যাপারটা আপনাকে খুশি করবে। আজ বেলা 12টা নাগাদ বার্নিকোট তার অস্ত্রোপচার কেন্দ্রে গিয়ে আবিষ্কার করলেন কাল রাতে তার এই বাড়িতেও জানলা খুলে চোর ঢুকেছিল। ভিতরে ঢুকে দেখেন তার নেপোলিয়ানের দ্বিতীয় মূর্তিটিও ভেঙে চুরচুর হয়ে মেঝেতে ছড়িয়ে আছে। মূর্তিটিকে ও মহা আক্রোশে ভেঙে গুঁড়ো গুঁড়ো করেছে। দুটি ক্ষেত্রেই এমন কোনো সূত্র পাওয়া যায়নি যার দ্বারা এই অপরাধীটিকে বা পাগলটিকে চিহ্নিত করা যায়। হোমস বললেন, আচ্ছা, বার্নিকোটের বাড়িতে যে দুটি মূর্তি ভাঙা হয়েছে আর মোর্স হাডসনের দোকানে যেটি ভাঙা হয়েছে, সেই তিনটে কি একই ধরনের মূর্তি? মূর্তি তিনটি একই ছাঁচ থেকে তৈরি। তাহলে এই তথ্য প্রমাণ করছে যে মানুষটি এই মূর্তি ভাঙছে নেপোলিয়ানের ওপর কোনো আক্রোশ থেকে মোটেই এই কাজ করছে না। লন্ডন শহরে এই মহান ফরাসি সম্রাটের কত শত মূর্তি ছড়িয়ে আছে, আর আমাদের এই পাগলটি কিনা হঠাৎ তার নেপোলিয়ান বিরোধিতা শুরু করলো একই ছাঁচ থেকে নেওয়া তিনটি হুবহু একই রকম মূর্তি ভাঙা দিয়ে। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, লেস্ট্রেড উত্তর করলেন। কিন্তু লন্ডনের এই অঞ্চলে মোর্স হাডসন একমাত্র মূর্তির বিক্রেতা এবং এই বিশেষ মূর্তি তিনটি তার দোকানে প্রায় 1 বছর খানেক ধরে ছিল। তো তাই লন্ডনের ওই বিশেষ অঞ্চলে হয়তো এই বিশেষ তিনটি মূর্তি ছাড়া আর অন্য কোনো নেপোলিয়ানের মূর্তি নেই। তাই কোনো স্থানীয় বিকারগ্রস্ত রোগী হয়তো ওই তিনটি দিয়েই তার ধ্বংস অভিযান শুরু করেছে। আপনি কি বলেন ডক্টর ওয়াটসন? দেখো, মনোবিকলনের ক্ষেত্রে কোনো সম্ভাবনার কথাই উড়িয়ে দেওয়া যায় না, আমি উত্তর করলাম। মনোবিকলনের এক বিশেষ অবস্থাকে আধুনিক ফরাসি মনোবিজ্ঞানীরা ইডিফিক্স নামে চিহ্নিত করেন। এই বিশেষ অবস্থার বৈশিষ্ট্য হলো রোগীকে দেখে বা তার হাবে ভাবে বিকারের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। অন্যান্য ব্যাপারে সে সম্পূর্ণ স্বাভাবিক। না না ওয়াটসন, আমি মানতে পারলাম না, মাথা নেড়ে হোমস প্রতিবাদ করলেন। যে কোনো পরিমাণ ইডিফিক্স দ্বারাই সম্ভব নয় ওই মূর্তি তিনটি কোথায় কোথায় আছে তা আবিষ্কার করা। বেশ, তবে তুমি কিভাবে এটার ব্যাখ্যা করবে? আমি আপাতত ব্যাখ্যা করার চেষ্টা করব না, শুধু লক্ষ্য করছি ভদ্রলোকের পাগলামির মধ্যে এক বিশেষ ক্রম আছে। বার্নিকটের হলঘরে সেখানে লোকের জেগে ওঠার সম্ভাবনা আছে। মূর্তিটি নিয়ে গিয়ে ভাঙা হলো বাগানে, আর তার অস্ত্রোপচার কেন্দ্রে যেখানে শব্দ হলেও ধরা পড়ার সম্ভাবনা নেই, সেখানে মূর্তিটি ভাঙা হলো সেই জায়গাতেই যেখানে মূর্তিটি ছিল। যদিও সমস্ত ব্যাপারটা আপাত দৃষ্টিতে খুবই অকিঞ্চিতকর মনে হচ্ছে, তবু এখন সমস্ত ব্যাপারটা তুচ্ছ বলে নস্যাৎ করতে পারবো না। পরদিন সকালে আমি তখন আমার শোবার ঘরে সকালের পোশাক পাল্টাচ্ছিলাম। সেই সময় হোমস দরজায় একটা টোকা দিয়ে ভেতরে ঢুকলেন, হাতে একটা টেলিগ্রাম। উনি টেলিগ্রামটা পড়ে শোনালেন। এক্ষুনি চলে আসুন, 131 নাম্বার পিট স্ট্রিট, বেনিংটন, লেস্ট্রেড। কি হলো আবার? আমার জিজ্ঞাসা। জানি না, তবে কিছু একটা নিশ্চয়। মনে হয় আবক্ষ মূর্তির পরবর্তী অধ্যায় আমাদের সেই মূর্তি ভাঙা বন্ধুটি এবার লন্ডনের আরেক অঞ্চলে তার ক্রিয়াকলাপ বিস্তার করল। ওয়াটসন, টেবিলে কফি এবং দরজায় গাড়ি অপেক্ষা করছে, চটপট করো। ঠিক 8 ঘন্টার মধ্যে আমরা পিট স্ট্রিটে পৌঁছে গেলাম। গাড়ির ভিতর থেকে দেখতে পেলাম বাড়ির বাইরের রেলিং ধরে বেশ একটা কৌতূহলী ভিড় জমে উঠেছে। হোমস চমকে উঠলেন। হায় ঈশ্বর, এ যে মনে হচ্ছে খুনোখুনি। ওই তো লেস্ট্রেড দাঁড়িয়ে আছে সামনে জানলার নিচে। এখনই কৌতূহলের নিরসন হবে। চলো ওয়াটসন। উপস্থিত পুলিশ অফিসারটি অত্যন্ত গম্ভীর মুখে পথে বেরিয়ে আমাদের বাড়ির ভিতরে বৈঠকখানায় নিয়ে গেলেন। বৈঠকখানায় একজন বয়স্ক ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত হয়ে পায়চারি করছিলেন। তার মাথার টুপি এলোমেলো, পরনে ফ্লানেলের ড্রেসিং গাউন। ওনার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হলো।
উনি সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের মিস্টার হোরেস হারকার, এই বাড়ির মালিক। আবার সেই নেপোলিয়ানের আবক্ষ মূর্তি, লেস্ট্রেড বললেন। এখন ঘটনাটা আরও ভয়ঙ্কর পরিণতির দিকে গড়িয়েছে। কোন পরিণতির দিকে গড়িয়েছে? হত্যা। মিস্টার হারকার, ভদ্রলোকে বলুন না সঠিক কী ঘটেছিল। আবক্ষ মূর্তিটা আমি মাস 4 আগে হার্ডিং ব্রাদার্সের দোকান থেকে কিনি। দোকানটা হাই স্ট্রিট স্টেশনের কাছেই। আমার সাংবাদিক কর্মের অধিকাংশ কাজই রাতে করতে হয় এবং প্রায়ই ভোর রাত পর্যন্ত আমায় লেখার মধ্যে কাটাতে হয়। গত রাত্রেও তাই করছিলাম। বাড়ির একেবারে উপরতলায় পিছন দিকের ছোট একটা ঘরে বসে আমি আমার লেখার কাজ করে চলেছি। রাত তখন প্রায় 3টে। হঠাৎ নিচের তলা থেকে একটা শব্দ কানে এলো। আমি কান খাড়া করলাম, কিন্তু আর কিছু শুনতে পেলাম না। তখন ভাবলাম শব্দটি বোধহয় বাড়ির বাইরে থেকে এসেছে। তারপর হঠাৎ বোধহয় মিনিট 5 পরে আমি এক বীভৎস আর্তনাদ শুনি। এত ভয়ঙ্কর বীভৎস আর্তনাদ আমি আমার জীবনে শুনিনি। মিনিট 2 আমি ভয়ে একেবারে জমে গেলাম। তারপর একটা লোহার রড নিয়ে নিচে নামলাম। এই ঘরে ঢুকে দেখলাম ঘরের জানলাটা হাট করে খোলা, আর সঙ্গে সঙ্গে নজরে এলো টেবিলের ওপর থেকে নেপোলিয়ানের আবক্ষ মূর্তিটা অদৃশ্য। কয়েক সিলিং মূল্যের একটা প্লাস্টার ছাঁচের মূর্তি কেন চোরে নিয়ে যাবে, এটা কিছুতেই আমার মাথায় এলো না। ওই খোলা জানলা দিয়ে বেরিয়ে কয়েকটা লম্বা পা ফেললেই সামনের দরজায় পৌঁছানো যায়। আমার নিশ্চিত ধারণা হলো চোরটি তাই করেছে। আমি ঘুরে এসে সামনের দরজা খুললাম। দরজা খুলে আমি বাইরে পা রাখলাম, তখনও বাইরে বেশ অন্ধকার। আর বাইরে পা রাখতেই আমি একটা পড়ে থাকা মৃতদেহের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলাম। আমি দৌড়ে বাড়ির ভিতর থেকে একটা আলো নিয়ে এলাম। এসে দেখি এক হতভাগ্য পড়ে আছে, তার গলায় গভীর ক্ষত, রক্তে সমস্ত জায়গাটা ভেসে যাচ্ছে। লোকটি উপুর হয়ে পড়েছিল, হাঁটু দুটো মোড়া, মুখটা ভয়ঙ্করভাবে হাঁ করা। দুঃস্বপ্নে বারবার এই দৃশ্য আমি দেখব। বোধহয় আমার পুলিশ হুইসেলটুকু বাজাবার মতো জ্ঞান ছিল। তারপরই অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল তখন দেখি একজন পুলিশ আমাকে হল ঘরে নিয়ে এসে শুইয়ে দিয়েছে। নিহত ব্যক্তিটি কে? হোমসের প্রথম প্রশ্ন। এখনও পর্যন্ত লোকটির কোনো পরিচয় পাওয়া যায়নি, লেস্ট্রেড উত্তর দিলেন। দেহটি আপনি মর্গে গিয়ে দেখে আসতে পারেন, এখনও অবিকৃত অবস্থায় আছে। লোকটি লম্বা, রোদে পোড়া এবং বেশ শক্তিশালী দেহ। বয়স বছর 30। পরনে ছিল অত্যন্ত মলিন পোশাক, কিন্তু মনে হয় না সে শ্রমিক শ্রেণীর। রক্তের মধ্যে একটি হাড়ের হাতলওয়ালা ছুরি পাওয়া গেছে। জানি না এই ছুরিটি দিয়েই লোকটিকে হত্যা করা হয়েছে না অস্ত্রটি স্বয়ং নিহত লোকটির। লোকটির পোশাকে তার কোনো নাম ছিল না। পকেট থেকে পাওয়া গেছে একটি আপেল, কিছু সুতো, লন্ডন শহরের একটি ম্যাপ আর একটি ফটো। এই যে সেটা। আর মূর্তিটির খবর কি? ছবিটি তীক্ষ্ণ চোখে পরীক্ষা করার পর হোমস জিজ্ঞাসা করলেন। আপনি আসার কিছুক্ষণ আগেই সেটির সন্ধান পাওয়া গেছে। ক্যাম্পডেন হাউস রাস্তার ওপর একটি ফাঁকা বাড়ির সামনের বাগানে সেটি আবিষ্কৃত হয়েছে। মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করা হয়েছে। আমি এখন সেখানেই যাচ্ছি। আসবেন নাকি? নিশ্চয়। দাঁড়াও, তার আগে চারদিকটা একবার নজর বুলিয়ে নিই। হোমস কার্পেট এবং জানলাটি পরীক্ষা করলেন। মূর্তিটির অবশিষ্টাংশ যেখানে পাওয়া গেছিল সেটি এখান থেকে কয়েক গজ দূরে মাত্র। এই প্রথম আমরা মহান সম্রাটের অসহায় চূর্ণিত মূর্তিটি দেখলাম। হোমস তার কয়েক টুকরো নিয়ে তীক্ষ্ণ মনোযোগের সঙ্গে পরীক্ষা করলেন। কিছু বুঝলেন? লেস্ট্রেড জিজ্ঞাসা করল। হোমস বললেন, কিছু ইঙ্গিতময় সূত্র আমরা পাচ্ছি, যেটা ধরে আপাতত এগোনো যেতে পারে। আমাদের অজানা অপরাধীটির কাছে এই তুচ্ছ আবক্ষ মূর্তিটির মূল্য একজন মানুষের জীবনের মূল্যের চেয়েও বেশি। এবং আর একটি বৈশিষ্ট্যপূর্ণ ঘটনা হলো, লোকটি মূর্তিটি কিন্তু বাড়ির মধ্যে ভাঙেনি, এমনকি
বাড়ির ঠিক বাইরেও ভাঙেনি। লেস্ট্রেড বললেন, এটি একটি জনশূন্য বাড়ি, সে জানতো এই বাগানে মূর্তিটি ভাঙলে কেউ তাকে বিরক্ত করবে না। হ্যাঁ, কিন্তু এই খালি বাড়িটিতে আসার আগে আরেকটি খালি বাড়ি ছিল, সেটি খুনি পেরিয়ে এসেছে। সে ওই বাড়ির বাগানে মূর্তিটি ভাঙল না কেন? যখন প্রতি মুহূর্তে যত পথ সে পেরিয়ে আসছে, ততই হঠাৎ কোনো মানুষের মুখোমুখি হয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বেড়ে যাচ্ছে। তাহলে? মাথার উপরে রাস্তার আলোটা দেখিয়ে হোমস বললেন, এখানে ও কি ভাঙছে দেখতে পেয়েছে, যেটা আগের বাড়ির বাগানে সে পারত না। এটাই কারণ। আরে তাই তো, এখন মনে পড়ছে বার্নিকোটের মূর্তিটিও তার লাল আলোর কাছে ভাঙা হয়েছিল। তা মিস্টার হোমস, এই তথ্য থেকে আমরা কি সূত্র পাচ্ছি? শুধু তথ্যটা মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মনে রাখতে হবে। পরে হয়তো আমরা এমন কোনো আরও তথ্য পাব যার দ্বারা আমাদের এই তথ্যকে ব্যাখ্যা করতে সুবিধে হবে। লেস্ট্রেড, তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে? সবচেয়ে দরকারি পদক্ষেপ হবে এখন মৃত মানুষটির পরিচয় খুঁজে বের করা। সেটা করতে খুব একটা অসুবিধে হবে না। আমরা যখন জানতে পারবো লোকটি কে, লোকটির মেলামেশা কাদের সঙ্গে ছিল, তখনই আমরা একটা সুনির্দিষ্ট পথ পাব। আপনার কি মত? না লেস্ট্রেড, তোমাকে আমি প্রভাবিত করব না, বরং আমি বলি তুমি তোমার পথে এগো, আমি আমার পথে। তারপর পরস্পরের তদন্তের ফলগুলি মিলিয়ে দেখে দুজনে দুজনকে সাহায্য করতে পারব। খুব ভালো, লেস্ট্রেড বললেন। লেস্ট্রেড, তুমি যদি আজ সন্ধ্যা নাগাদ বেকার স্ট্রিটে একবার আসতে পারো তবে খুশি হব। ততক্ষণ পর্যন্ত নিহত লোকটির পকেট থেকে পাওয়া এই ফটোগ্রাফটি আমার কাছে রাখছি। এমনও হতে পারে আজ রাত্রে একটা ছোট্ট অভিযানে তোমার ও তোমার লোকজনের সাহায্য আমার প্রয়োজন হতে পারে। অবশ্যই যদি আমার চিন্তাধারার যৌক্তিকতা সঠিক হয় তবে। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং শুভেচ্ছা। আমি আর হোমস হাই স্ট্রিট পর্যন্ত হেঁটে এলাম। এখানে হোমস হার্ডিং ব্রাদার্সের দোকানে ঢুকলেন। এই দোকান থেকে মূর্তিটা কেনা হয়েছিল, কিন্তু দোকানের মালিককে এখানে পাওয়া গেল না। হোমস বললেন, বিকেলের আগে যখন হার্ডিংকে পাওয়া যাবে না, তখন আমরা বিকেলেই ফিরে আসব। আমি নিঃসন্দেহ যে তুমি বুঝতে পারছো আমার এই প্রকার অভিযানের উদ্দেশ্য কী। আমি এই মূর্তিগুলির তৈরি হওয়ার উৎস খুঁজে পেতে চাই। মূর্তিগুলির এই আশ্চর্যজনক পরিণতির পেছনে তার তৈরি হওয়ার সময়কার কোনো রহস্য লুকিয়ে আছে কিনা আমার জানা দরকার। এখন কেনসিংটন রোডের উপর মিস্টার মোর্স হাডসনের দোকানে যাওয়া যাক, দেখা যাক এই ব্যাপারে উনি কোনো রকম আলোকপাত করতে পারেন কিনা। মোর্স হাডসনকে দোকানে পাওয়া গেল। হ্যাঁ স্যার, আমার এই কাউন্টারেই স্যার, ভদ্রলোকটি বললেন। আমরা যে কেন সরকারকে ট্যাক্স দিচ্ছি কে জানে, একদম নিরাপত্তা নেই স্যার। যে কোনো একজন বদমাইশ লোক ইচ্ছামতো অপরের জিনিস ভেঙে বেড়াতে পারে। হ্যাঁ স্যার, আমি ডক্টর বার্নিকোটকে মূর্তি দুটি বিক্রি করি। মূর্তিগুলি কোথা থেকে কিনেছি? আমি কিনেছি গিল্ডার অ্যান্ড কোংয়ের কাছ থেকে। ওদের কারখানা স্পেনারি অঞ্চলে চার্চ স্ট্রিটে। ওরা এই ব্যবসায় সুপরিচিত, প্রায় 20 বছর লাইনে আছে। কখানা কিনেছিলাম? 3টি, 2 আর 1 3। 2টি ডক্টর বার্নিকোটকে বেচেছিলাম, আর একটি প্রকাশ্য দিবালকে আমার কাউন্টারের নিচে ভাঙা হয়েছে। ফটোর এই লোকটা? হ্যাঁ হ্যাঁ, চিনি তো। এ তো বেপ্পো, টুকটাক হাতের কাজ জানা ইটালিয়ানদের ও একজন। আমাদের মতো দোকানের পক্ষে বেশ কাজের। মূর্তির কাজ জানতো, ফ্রেম পালিশ করতে পারতো এবং এই ধরনের আরও 2-4টি টুকটাক কাজ। গত সপ্তাহে ও আমাদের দোকানের কাজ ছেড়ে চলে গেছে। তারপর ওর সম্বন্ধে আর কিছু জানি না। দোকান থেকে বেরোতে বেরোতে হোমস বললেন, এই বেপ্পোই এখন আমাদের মূল সূত্র হয়ে দাঁড়াচ্ছে, বেনিংটন এবং কেনসিংটন 2 জায়গাতেই। এসো ওয়াটসন, এবার আমরা স্পেনারি অঞ্চলের গিল্ডার অ্যান্ড কোংয়ের দিকে অগ্রসর হই। কয়েক ঘন্টার মধ্যেই উদ্দিষ্ট কারখানাটি খুঁজে পেতে আমাদের অসুবিধা হলো না। কারখানার বাইরের বিরাট উঠানে বিরাট বিরাট স্থাপত্য কাজের নিদর্শন।
ভিতরে বিরাট একটা ঘর, তাতে প্রায় জনা 50 কর্মী কাজ করছে। কেউ কেটে কেটে মূর্তি তৈরি করছে, কেউ ছাঁচ তৈরি করছে। কারখানার ম্যানেজার একজন কোঁকড়াচুলো জার্মান ভদ্রলোক। উনি আমাদের ভদ্রভাবে স্বাগত জানালেন এবং হোমসের প্রতিটি প্রশ্নের পরিষ্কার উত্তর দিলেন। তার রেজিস্টার দেখে তিনি বললেন, ডিভাইনকৃত নেপোলিয়ান মূর্তির একটি মার্বেলের নকল থেকে প্রায় 100 খানেক প্লাস্টারের মূর্তি তৈরি হয়। তার থেকে প্রথম ব্যাচের প্রথম 6টি মূর্তির থেকে 3টি পাঠানো হয় মোর্স হাডসনের দোকানে। পাঠানো হয় আজ থেকে প্রায় বছরখানেক আগে। বাকি 3টি মূর্তি পাঠানো হয় কেনসিংটনের হার্ডিং ব্রাদার্সের দোকানে। মূর্তিগুলির কাজ সাধারণত ইতালিয়ানরা করে এবং আমরা এখন যে ঘরে দাঁড়িয়ে আছি সেই ঘরে এই কাজগুলি হয়। মূর্তিগুলি তৈরি হয়ে গেলে টেবিলের উপর সাজিয়ে রাখা হয় শুকোনোর জন্য, তারপর গুদাম ঘরে পাঠিয়ে দেওয়া হয়। এই হলো তিনি যা আমাদের বলতে পারলেন। কিন্তু ফটোগ্রাফটি দেখানো মাত্র ম্যানেজারের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেল। ক্রোধে তার মুখ জ্বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি একে চিনি, খুব ভালো করেই চিনি। বছরখানেক আগের কথা। এই লোকটি রাস্তায় আরেকটি ইটালিয়ানকে ছুরি মেরে পুলিশের তাড়া খেয়ে কারখানায় ঢুকে পড়ে। তারপর পুলিশ এসে কারখানা থেকে তাকে গ্রেফতার করে। ওর নাম বেপ্পো, পদবী কি জানি না। এই ধরনের একটা কদাকার লোককে কাজে বহাল করার উপযুক্ত শাস্তি আমি পেয়েছি। কিন্তু মূর্তি গড়ায় ওর হাত খুব পরিষ্কার ছিল। আমাদের অন্যতম শ্রেষ্ঠ কর্মী ছিল ও। তারপর লোকটির কি হলো? যাকে ছুরি মেরেছিল সে বেঁচে যায়। বেপ্পোর 1 বছর জেল হয়। এতদিনে ও নিশ্চয়ই জেল থেকে খালাস পেয়েছে, কিন্তু এখানে এসে আবার নাক গলানোর সাহস আর ওর নেই। ওর এক খুড়তুতো ভাই এখানে কাজ করে। আমার মনে হয় সে আপনাকে হয়তো ওর সম্বন্ধে কিছু সংবাদ দিতে পারে। না 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 না, হোমস ব্যস্ত হয়ে বললেন, খুড়তুতো ভাইটিকে একটি কথাও বলার দরকার নেই। অনুরোধ করছি আপনাকে, দয়া করে ওর ভাইকে কিছু জানাবেন না। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যতই তদন্ত এগোচ্ছে ততই ব্যাপারটার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। আপনি যখন খাতা দেখে বলছিলেন মূর্তিগুলি কবে নাগাদ বিক্রি করেছেন, তখন দেখলাম ওগুলি গত বছর 3রা জুন বিক্রি হয়েছে। আপনি কি জানেন বেপ্পো কবে গ্রেপ্তার হয়? আমাদের হাজিরা খাতা দেখে মোটামুটি আপনাকে বলতে পারবো, ম্যানেজারটি উত্তর করলেন। হ্যাঁ, গত বছর 20শে মে শেষ বেতন দেওয়া হয়েছে। ধন্যবাদ, হোমস বললেন। কারখানা থেকে বেরিয়ে বিকেলের বেশ কিছু আগেই আমরা একটা রেস্তোরাঁয় ঢুকে দ্রুত মধ্যাহ্নভোজ সেরে নিলাম। আমরা এবার দ্রুত কেনসিংটনে গিয়ে হার্ডিং ব্রাদার্সের ম্যানেজারের সাথে কথা বললাম। হ্যাঁ মশাই, আমি ইতিমধ্যে সান্ধ্য সংস্করণের কাগজে সমস্ত পড়ে ফেলেছি। মিস্টার হোরে সরকার আমাদের একজন বাঁধা খদ্দের। ওই আবক্ষ মূর্তিটি আমরা ওনাকে মাস কয়েক আগে বেচেছিলাম। গিল্ডার অ্যান্ড কোংতে আমরা এই ধরনের 3টি মূর্তির অর্ডার দিয়েছিলাম। সবগুলিই এখন বিক্রি হয়ে গেছে। কাদের তা আমাদের বিক্রির খাতা দেখে খুব সহজেই নাম ঠিকানা বলে দিতে পারবো। এই তো এখানে লেখা আছে দেখছি। এই দেখুন, একটি মিস্টার হারকারকে, দ্বিতীয়টি মিস্টার জোসিয়া ব্রাউনকে, ঠিকানা ল্যাবারনাম লুজ, ল্যাবারনাম ভিলা, চিসউইক, এবং তৃতীয়টি মিস্টার স্যান্ডফোর্ডকে, ঠিকানা লোয়ার গ্রোভ রোড, রিডিং। না, ফটোর এই লোকটিকে আমি জীবনে দেখিনি। দেখলে কি ভুলতে পারি মশাই? অত কদাকার মানুষকে কেউ ভোলে? আপনিই বলুন না। হ্যাঁ, আমাদের কর্মচারী এবং ঝাড়ুদারদের মধ্যে অনেকেই ইটালিয়ান। হ্যাঁ, তারা যদি চায় তো তার যে কেউ এই বিক্রির খাতা উল্টে দেখে থাকতে পারে, কারণ খাতাটা লুকিয়ে রাখার বিশেষ কোনো কারণ নেই। আমরা বেকার স্ট্রিটের বাড়িতে ফিরে এসে দেখি আমাদের গোয়েন্দা বন্ধুটি লেস্ট্রেট অত্যন্ত অধীরভাবে ঘরময় পায়চারি করে বেড়াচ্ছেন। তার চোখ মুখের চেহারা দেখেই বুঝলাম তার সারাদিনের তদন্ত একেবারে বৃথা যায়নি। কি ওনার প্রশ্ন? ভাগ্য সহায় হলো মিস্টার হোমস? সারাদিনই আমরা কাজে ব্যস্ত ছিলাম এবং মনে হয় সমস্তটাই বৃথা যায়নি, আমার বন্ধু ব্যাখ্যা করলেন। 2জন খুচরো মূর্তি বিক্রেতা ও একজন পাইকারি বিক্রেতার সঙ্গে দেখা করেছি।
এখন আমি শুরু থেকে বলে দিতে পারি মূর্তিগুলি কোথায় কার কাছে আছে। মূর্তি? লেস্ট্রেড বেশ অবাক হলেন। বেশ বেশ, আপনার তো আবার তদন্তের নিজস্ব পদ্ধতি আছে। আমার তার বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় আমি আপনার চেয়ে তদন্তে অনেক বেশি এগিয়ে গেছি। নিহত লোকটির পরিচয় খুঁজে পেয়েছি। সত্যি? এবং অপরাধের কারণও জেনে ফেলেছি। লোকটি নেপলসের লোক, নাম পিয়েত্রো ভেনুচ্চি, লন্ডন শহরের একজন সেরা গাঁটকাটা। লোকটি মাফিয়ার সঙ্গে যুক্ত ছিল। নিশ্চয়ই জানেন, মাফিয়া হলো একটি গোপন রাজনৈতিক সমাজ যারা হত্যা দ্বারা নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করে। এখন নিশ্চয় বুঝতে পারছেন সমস্ত ব্যাপারটা কেমন জলের মতো পরিষ্কার হয়ে আসছে। হত্যাকারীটিও খুব সম্ভব একজন ইটালীয় এবং মাফিয়াদের সঙ্গে যুক্ত ছিল। নিশ্চয় ও মাফিয়াদের কোনো নিয়ম ভেঙেছিল, তাই পিয়েত্রোকে ওর পিছনে লাগানো হয়। পিয়েত্রোর পকেটে যার ছবিটি পাওয়া গেছে সম্ভবত সেই আমাদের এই হত্যাকারী। পিয়েত্রোকে ফটোটা দেওয়া হয়েছিল যাতে সে ভুল করে অন্য কোনো লোককে না খুন করে বসে। পিয়েত্রো লোকটিকে অনুসরণ করে এবং তাকে একটি বাড়িতে ঢুকতে দেখে। পিয়েত্রো বাইরে অপেক্ষা করতে থাকে। লোকটি বাইরে এলে ধস্তাধস্তিতে পিয়েত্রো নিজেই লোকটির হাতে খুন হয়ে যায়। কি মিস্টার হোমস, কেমন মনে হলো? অপূর্ব লেস্ট্রেড, অপূর্ব, হোমস বললেন। কিন্তু তোমার এই ব্যাখ্যা থেকে আমি মূর্তি ভাঙার কারণ কি খুঁজে পেলাম না তো। মূর্তি? আপনার মাথা থেকে দেখছি এই মূর্তি ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না। আর যাই হোক, ব্যাপারটা তো অতি তুচ্ছ, সামান্য ছিঁচকে চুরি, বড় জোর 6 মাসের মেয়াদ। আমরা এখন হত্যার তদন্ত করছি এবং আমি আপনাকে বলছি ঘটনার সমস্ত সুতোই আমি ক্রমশ আমার হাতে গুটিয়ে আনছি। তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি? খুবই সহজ। ইন্সপেক্টর হিলের সঙ্গে ইটালিয়ান বস্তিতে হানা দেব এবং ফটোগ্রাফের মানুষটিকে খুঁজে বের করে হত্যার দায়ে গ্রেপ্তার করব। আপনি আমার সঙ্গে আসবেন কি? বোধ হয় না। আজ রাতে তুমি আমাদের সঙ্গে এসো, তোমার মক্কেলকে হাতে হাতে ধরিয়ে দিতে পারবো আশা করছি। ইটালিয়ান বস্তিতে না, চিসউইক অঞ্চলের একটা ঠিকানায় তাকে পাবার সম্ভাবনা আরও বেশি। তুমি যদি আজ রাতে আমার সঙ্গে চিসউইকে আসো, তবে আমি কথা দিলাম আগামীকাল আমি তোমার সঙ্গে ইটালিয়ান বস্তিতে যাব। একদিনের দেরির জন্য নিশ্চয়ই তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর এই মুহূর্তে আমার এও মনে হচ্ছে এখন কয়েক ঘন্টার ঘুম আমাদের খুব জরুরি। কেননা আজ 11টার আগে আমরা বেরোচ্ছি না এবং খুব সম্ভব কাল সকালের আগে ফিরতেও পারবো না। তুমি আজ রাতের খাওয়াটা আমাদের সঙ্গে খেয়ে নিও, তারপর এই সোফায় তোফা একটা ঘুম দিয়ে নিও। ইতিমধ্যে ওয়াটসন, তুমি একজন দ্রুতগতি সম্পন্ন সংবাদ বাহকের ব্যবস্থা করো। এই মুহূর্তে এক জায়গায় আমাকে জরুরি একটা সংবাদ পাঠাতে হবে। হোমস পুরো সন্ধ্যাটা আমাদের গুদাম ঘরে পুরনো সংবাদপত্র ফাইল ঘেটে কাটালেন। যাত্রার আগে হোমস যখন আমাকে রিভলভারটি সঙ্গে নেওয়ার পরামর্শ দিলেন, তখন আমি খুব অবাক হলাম না। হোমস সঙ্গে নিলেন মাথার ফাঁস লাগানো শিকারীদের একটি লাঠি। এটি হোমসের প্রিয় অস্ত্র। ঠিক রাত 11টায় আমাদের দরজায় গাড়ি দাঁড়ালো। ল্যাবারনাম ভিলার একটু দূরে আমরা গাড়ি থেকে নামলাম। গৃহস্থেরা নিশ্চয়ই সব শুয়ে পড়েছেন, সমস্ত আলো নেভানো। শুধু হলঘরের দরজার উপর একটা ঢাকা আলো জ্বালানো। সেই আলোয় বাড়ির সামনের বাগানের পথটুকু মৃদুভাবে আলোকিত। আমরা বাগানের অন্ধকারে আত্মগোপন করলাম। বাগানের গেট খোলার কোনো শব্দ না করে, আমাদের সতর্কিত হবার কিছুমাত্র সুযোগ না দিয়েই হঠাৎ মুহূর্তের মধ্যে একটা অস্পষ্ট অন্ধকারাচ্ছন্ন ছায়ামূর্তি দ্রুত এবং অতি মানবীয় তৎপরতার সঙ্গে বাগানের পথটুকু সাঁত করে পেরিয়ে চলে গেল। দরজার উপর দিয়ে মৃদু আলোটা বেরিয়ে যাবার সময়েই তাকে মুহূর্তের জন্য এক পলক দেখতে পেয়েছিলাম। তারপরেই সে বাড়ির গাঢ় অন্ধকার ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য সে আমাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল। তারপর জানলা খোলার খুব মৃদু শব্দ আমাদের কানে এলো। জানলাটা খোলা হলো, শব্দ বন্ধ হলো, তারপর দীর্ঘ নৈশব্দ।
লোকটা বাড়ির ভিতর ঢুকেছে। হঠাৎ আমরা ঘরের এক কোণে মৃদু লণ্ঠনের এক ঝলক আলো দেখতে পেলাম। সে যা খুঁজছে তা নিশ্চয়ই সেখানে নেই। তারপর ঘরের আরেক কোণে আলোর ঝলক, তারপর আরেক কোণে। জানলার নিচে যাওয়া যাক, লোকটা বেরুলেই ধরব, লেস্ট্রেড ফিসফিস করে বলে উঠলেন। কিন্তু আমাদের যাবার আগেই লোকটা জানলা দিয়ে বেরিয়ে এলো। লোকটা বেরিয়ে আসতে রাস্তার মৃদু আলোয় তার বগলের নিচে সাদা মতো একটা কিছু দেখলাম। সে চারপাশে একবার সতর্ক চোখ বুলালো। নির্জন রাস্তার নৈশব্দে নিশ্চিন্ত হলো সে। লোকটা আমাদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে তার বয়ে আনা জিনিসটি মাটিতে নামিয়ে রাখলো। তারপর তীক্ষ্ণ আঘাতের শব্দ, তারপর কোনো কিছু ভেঙে পড়ার ঝনঝন শব্দ। লোকটি তার কাজে এতই নিমগ্ন ছিল যে আমরা যখন ঘাসের ওপর দিয়ে মৃদু পায়ে তার দিকে অগ্রসর হলাম, সে আমাদের পদশব্দ শুনতে পেল না। তারপর হঠাৎ বাঘের দ্রুততায় হোমস পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে পেরে ফেললেন এবং পর মুহূর্তে আমি আর লেস্ট্রেড লোকটার দুটি হাত চেপে ধরলাম। সঙ্গে সঙ্গে লোকটার হাতে হাত কড়া পরানো হলো। যেই আমরা লোকটাকে চিৎ করে ফেললাম, আমার মনে বিন্দু মাত্র সন্দেহ রইল না একেই আমরা এতদিন ফটোর মধ্যে দেখেছি। হোমস কিন্তু আমাদের ধৃত ব্যক্তিটির ওপর বিন্দু মাত্র মনোযোগ দিলেন না। অত্যন্ত মনোযোগের সঙ্গে নেপোলিয়ানের আবক্ষ মূর্তির প্রতিটি টুকরো আলোর কাছে তুলে ধরে পরীক্ষা করলেন। এমন সময় হলঘরের বড় বাতিটা জ্বলে উঠল আর বাড়ির দরজা খুলে গৃহস্বামীটি বেরিয়ে এলেন। আপনি নিশ্চয়ই মিস্টার জোসিয়া ব্রাউন? হোমস জিজ্ঞাসা করলেন। হ্যাঁ স্যার, এবং নিঃসন্দেহে আপনি হচ্ছেন মিস্টার শার্লক হোমস। দ্রুতগতি বাহক মারফত আপনি যে চিরকুটটি পাঠিয়েছিলেন সেটি আমি সময় মতোই পেয়েছিলাম এবং আপনি যা উপদেশ দিয়েছিলেন তাই হুবহু পালন করেছি। আমরা ঘরের সমস্ত দরজা ভিতর থেকে তালা দিয়ে পরবর্তী অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। যাক, শেষ পর্যন্ত যে আপনারা বদমাইশটাকে ধরতে পেরেছেন এতে আমি খুব খুশি। কিছুক্ষণের মধ্যেই গাড়ি ডাকিয়ে এনে আমরা চারজন তাতে উঠে লন্ডনের দিকে অগ্রসর হলাম। আমাদের বন্দিকে দিয়ে একটি কথাও স্বীকার করানো গেল না। সে শুধু হিংস্রভাবে আমাদের দিকে চাইছিল। ওর পোশাক ঘেঁটে পাওয়া গেল কয়েকটা শিলিং আর একটা ধারালো ছুরি। ছুরিটির হাতলে প্রচুর পরিমাণে সাম্প্রতিক রক্তপাতের চিহ্ন। পুলিশ স্টেশন থেকে বিদায় নেওয়ার সময় লেস্ট্রেড বললেন, মিস্টার হোমস, যেরকম নিপুণভাবে আপনি আমাকে অপরাধী ধরায় সাহায্য করলেন তার জন্য আমি আপনার কাছে অশেষ ঋণী। ব্যাপারটা আমার মাথায় আসছে না, আপনি কি করে বুঝলেন যে আজ ও ওখানেই যাবে? সেটা ব্যাখ্যা করার মতো সময় এখন হাতে নেই, হোমস বললেন। তুমি যদি আগামীকাল সন্ধ্যা 6টা নাগাদ আসো তো দেখবে এই মামলার আসল রহস্যটাই এখনো পর্যন্ত তুমি ধরতে পারোনি। কাল এমন কিছু তোমার কাছে উন্মোচিত করব যাতে করে এই ঘটনা অপরাধ ইতিহাসের এক আশ্চর্য মৌলিক অধ্যায় হিসাবে তোমার মনে থাকবে। পরদিন সন্ধ্যায় লেস্ট্রেডের সঙ্গে আবার যখন আমাদের দেখা হলো, আমাদের বন্দিটি সম্বন্ধে উনি আরও নতুন খবর দিলেন। সেই মুহূর্তে দোরগোড়ার ঘণ্টা বেজে উঠেছিল। 1 মিনিট পরেই আমরা সিঁড়িতে পদশব্দ শুনতে পেলাম এবং লাল মুখ, ধূসর রঙের ঝাঁটা গুফো একজন বয়স্ক লোক ঘরের মধ্যে ঢুকে এলেন। লোকটির ডান হাতে একটি পুরনো কালের কার্পেটের ব্যাগ। ব্যাগটা টেবিলের ওপর রেখে তিনি কথা শুরু করলেন। মিস্টার শার্লক হোমস আছেন কি? হোমস খুশি মুখে মাথা নত করে অভিবাদন করলেন। আপনি নিশ্চয় রিডিংয়ের মিস্টার স্যান্ডফোর্ড? আগে হ্যাঁ। আপনি চিঠিতে লিখেছেন আমাকে, আমি ডিভাইনের নেপোলিয়ান মূর্তির একটা নকল কিনতে চাই। আপনার কাছে যে মূর্তিটা আছে আমি তার জন্য 10 পাউন্ড মূল্য দিতে রাজি আছি। কেমন, ঠিক তো? অবশ্যই। আমি আপনার চিঠি পেয়ে খুবই অবাক হই। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না আমার কাছে অমন একটা মূর্তি আছে আপনি জানলেন কি করে। হ্যাঁ, আপনি অবাক হতেই পারেন,
কিন্তু ব্যাখ্যাটাও খুবই সহজ। হার্ডিং ব্রাদার্সের মিস্টার হার্ডিংয়ের কাছ থেকে জেনেছি ওদের শেষ মূর্তিটি আপনারাই কিনেছেন এবং ওনারাই আপনার ঠিকানাটা আমাকে দেন। ও, তাই বলুন, আমি কী দামে ওটি কিনেছি সেও বলেছেন কি? না, তা বলেননি। বেশ তো, তবে বলি মশাই, আমি যদিও খুব বড় লোক নই, তবু একজন সৎ ব্যক্তি। এই মূর্তিটির বিনিময়ে আপনার কাছ থেকে এত পাউন্ড চাওয়ার আগে আমার আপনাকে জানানো উচিত আমি কিন্তু মূর্তিটি মাত্র 15 শিলিংয়ে কিনেছি। আপনার সততাকে সম্মান জানাই মিস্টার স্যানফোর্ড, কিন্তু আমি একবার যখন দাম বলে ফেলেছি আমি ওই দামই আপনাকে দেব। আপনিও একজন সৎ লোক মিস্টার হোমস। আমি মূর্তিটি সঙ্গে করেই এনেছি, এই যে। উনি ব্যাগ খুলে মূর্তিটি টেবিলের ওপর রাখলেন। অবশেষে আমরা একটি সম্পূর্ণ আবক্ষ মূর্তি দেখলাম। ইতিপূর্বে এই মূর্তি দুটিরই ভগ্নাংশ আমরা বেশ কয়েকবার দেখেছি। হোমস পকেট থেকে একটি কাগজ এবং 10 পাউন্ডের একটি নোট বের করে টেবিলের ওপর রাখলেন। মিস্টার স্যান্ডফোর্ড, আপনি এই সাক্ষীদের সামনে দয়া করে কাগজটিতে সই করুন। কাগজে লেখা আছে, এই মূর্তির সমস্ত সম্ভাব্য অধিকার আপনি আমার উপর বর্তালেন। আমি আমার সব কাজ পাকা করে রাখতে চাই, বুঝলেন কি না? কখন কি হয় বলা যায় না তো। ধন্যবাদ মিস্টার স্যানফোর্ড, এই যে আপনার টাকা। অতিথিটি প্রস্থান করার পর হোমস একটি সাদা পরিষ্কার কাপড় টেবিলটির ওপর পেতে দিয়ে ঠিক মাঝখানে নতুন কেনা মূর্তিটি রাখলেন এবং শেষ পর্যন্ত তার শিকারি লাঠিটি তুলে নেপোলিয়ানের মাথায় একটি ছোট্ট করে তীব্র আঘাত হানলেন। মূর্তিটি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল এবং হোমস ওই ভাঙা টুকরোগুলির উপর অত্যন্ত আগ্রহ নিয়ে ঝুঁকে পড়লেন এবং পর মুহূর্তেই উনি জয়ের আনন্দে চিৎকার করে উঠে একটা ভাঙা টুকরো আমাদের সামনে তুলে ধরলেন। পুডিংয়ের মধ্যে ফলের টুকরো যেভাবে আটকে থাকে, একটি কালো বস্তু তেমনি ওই ভাঙা টুকরোটির মধ্যে আটকে ছিল। হোমস বললেন, ভদ্র মহোদয়গণ, আপনাদের সঙ্গে বর্জিয়ার বিখ্যাত কালো মুক্তোর আলাপ করিয়ে দিই। আমি এবং লেস্ট্রেড কয়েক মুহূর্ত স্তব্ধভাবে বসেছিলাম। তারপর খুব সুলিখিত নাটকের চরম মুহূর্তে দর্শকরা যেমন স্বতঃস্ফূর্ত হাততালিতে ভেঙে পড়ে, আমরাও তেমন হাততালি দিয়ে উঠলাম। মুহূর্তের জন্য হোমসের মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল। এই মুক্তটির অনুসন্ধান শুরু করেছিলাম ডেকর হোটেলে যুবরাজ কলোনার শোবার ঘর থেকে, যেখান থেকে এটি হারিয়ে গেছিল, এবং আমার কপাল গুণে আজ আরোহমূলক যুক্তি পরম্পরার ফলে সেই অনুসন্ধান শেষ করলাম। রাজকন্যার দাসীটির ওপর তখন সন্দেহ পড়ে। দাসীটি একজন ইটালিয়ান এবং প্রমাণ হয়েছে দাসীটির লন্ডন শহরে একজন ভাই আছে, কিন্তু সেই সময় তাদের মধ্যে কোনো যোগাযোগ আবিষ্কার করতে আমরা ব্যর্থ হই। দাসীটির নাম লুক্রেশিয়া ভেনুচ্চি এবং আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে খুন হওয়া পিয়েত্রো এই মেয়েটির ভাই। আমি পুরনো সংবাদপত্রগুলি ঘাঁটছিলাম। দেখলাম গেল্ডার অ্যান্ড কোংয়ের কারখানায় হিংসাত্মক ঘটনার অপরাধে পুলিশের হাতে বেপ্পো যেদিন গ্রেপ্তার হয় তার ঠিক 2 দিন আগে মুক্তটি চুরি যায়। বেপ্পো মুক্তটা হাতিয়ে নিয়েছিল সম্ভবত পিয়েত্রোর কাছ থেকে এবং ঠিক সেই সময়ে পুলিশ তাকে তাড়া করে। বেপ্পো তার কারখানার মধ্যে ঢুকে পড়ে। সে বুঝতে পারছিল আর 2-1 মিনিটের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করবে। এই সময়ের মধ্যেই মুক্ত লুকোতে হবে, তা না হলে তার শরীর তল্লাশ করবার সময় পুলিশ এই অসামান্য মূল্যবান মুক্তটা পেয়ে যাবে। কারখানায় তখন 6টি প্লাস্টারের নেপোলিয়ান মূর্তি শুকোনোর জন্য রাখা ছিল। এর মধ্যে একটি মূর্তি তখনও কাঁচা ছিল। বেপ্পো একজন নিপুণ মূর্তিশিল্পী। সে মুহূর্তের মধ্যে এই কাঁচা মূর্তিটিতে ছোট 1 ফুটো করে তার মধ্যে মুক্তটি ঢেলে দিয়ে আবার তার হাতের 2-1 আঁচড়েই গর্তটা ভরাট করে দেয়। বাইরে থেকে দেখে তখন আর 6টি মূর্তির মধ্যে তফাৎ করা সম্ভব নয়। লুকোনোর পক্ষে জায়গাটা দারুণ, সন্দেহ নেই। বেপ্পো ছাড়া কারো পক্ষেই খুঁজে পাওয়া সম্ভব নয়।
কিন্তু বেপ্পোর 1 বছর জেল হয়ে গেল, আর ইতিমধ্যে মূর্তি 6টি লন্ডনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। সে নিজেও জানতো না ঠিক কোন মূর্তিটার মধ্যে তার রত্নটি লুকানো আছে। শুধুমাত্র মূর্তিগুলি ভেঙেই সেটা জানা সম্ভব। বেপ্পো কিন্তু হাল ছাড়ল না। অসীম ধৈর্য আর ধূর্ততার সঙ্গে সে তার গুপ্তধনের অনুসন্ধান চালিয়ে যেতে লাগলো। তার এক খুড়তুতো ভাই গেল্ডারের ওখানে কাজ করত। তার মারফত বেপ্পো জানল কোন কোন দোকান মূর্তিগুলি কিনেছে। সে মোর্স হাডসনের দোকানে একটা কাজ জুটিয়ে ফেলল এবং 3টি মূর্তির সন্ধান পেয়ে গেল। কিন্তু এই 3টি মূর্তিতে মুক্ত ছিল না। এরপর হার্ডিং ব্রাদার্সের কিছু ইটালিয়ান কর্মচারীর মাধ্যমে সে বাকি 3টি মূর্তির হদিশ পেয়ে গেল। প্রথম মূর্তিটি কিনেছিল হারকার। এদিকে পিয়েত্রো তাকে অনুসন্ধান করতে করতে এখানে এসে পৌঁছল। পিয়েত্রো বেপ্পোকে মুক্তটি ফেরত দিতে বলল। তারপর মারামারি এবং বেপ্পো পিয়েত্রোকে ছুরি চালিয়ে খুন করে ফেলল। হত্যাকাণ্ডের পর আমি বুঝলাম এই বেপ্পো আর দেরি না করে তাড়াতাড়ি কাজ সারতে চাইবে। সে আশঙ্কা করছিল পুলিশ তার অভিসন্ধি এবার বুঝে ফেলবে এবং তার আগেই হয়তো মুক্তটি উদ্ধার করে ফেলবে। অবশ্য আমি তখনও জানতাম না হারকারের মূর্তির ভিতর থেকে ও মুক্তটি পেয়েছে কিনা। ও যেভাবে মূর্তিটি অন্য বাড়িতে বয়ে নিয়ে গিয়ে ল্যাম্পপোস্টের নিচে ভেঙেছিল, তাতে করে আমি নিশ্চিত বুঝেছিলাম ও কিছু খুঁজে বেড়াচ্ছে। কিন্তু সেটা যে মুক্তই তা বুঝিনি। নিহত ব্যক্তির নাম পিয়েত্রো ভেনুচ্চি শোনার পর আমি বুঝে গেছিলাম আমরা বর্জিয়ার মুক্তটির পিছনেই তাড়া করেছি। হারকারের মূর্তিটির পরে আরও 2টি মূর্তি বাকি ছিল এবং আমার কেন জানি মনে হয়েছিল সে প্রথমে লন্ডনের মূর্তিটি আক্রমণ করবে। তাই আমি ওই বাড়ির গৃহস্থদের আগে থেকেই সজাগ করে দিই যাতে দ্বিতীয় আর কোনো রক্তপাত না ঘটে এবং আমরা নিজেরাই সেখানে তার জন্য অপেক্ষা করে থাকি এবং শেষ পর্যন্ত আমাদের অভিযান সফল হয়। বাকি ছিল মাত্র আর একটি মূর্তি, রিডিংয়ের মূর্তিটি, এবং মুক্তটি অবশ্যই সেখানে আছে। তোমাদের সামনেই এটি আমি মালিকের কাছ থেকে কিনি এবং এই তো মুক্তটি তোমরা দেখতে পাচ্ছ। আমরা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলাম। লেস্ট্রেডি প্রথম কথা বললেন। মিস্টার হোমস, আমি আপনাকে অনেক বড় বড় ঘটনা তদন্ত করতে দেখেছি, কিন্তু এই ঘটনায় আপনি যে ক্ষুরধার বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তার তুলনা নেই। স্কটল্যান্ড ইয়ার্ডের আমরা আপনাকে ঈর্ষা করি না। না স্যার, আমরা আপনার জন্য সত্যি গর্বিত। শেষ হলো গোয়েন্দা গল্প মূর্তি রহস্য।